আচ্ছা, মিক্সড তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে যে সবথেকে যে আলোচিত বিষয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের মনে যে বিষয়টা নিয়ে ঘুরপাক খাচ্ছে বেশি, বা যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ। অনগোয়িং যে প্রসেসগুলো আছে, সেই অনগোয়িং প্রসেসগুলোতে ওবিসি সংরক্ষণ কীরকম হবে, সেটা 7% না 17%। সেক্ষেত্রে SLST2 বা WBCHO রিক্রুটমেন্ট, অর্থাৎ নার্সিংয়ের ক্ষেত্রে, তো দুটো বিষয়ে আমি মেনলি ফোকাস করছি। তো এই দুটো রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো অনগোয়িং আছে, সেগুলোর ভবিষ্যৎ কী হবে, পাশাপাশি আর একটা বিষয় আলোচনায় উঠে আসে প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায়, সেটা তেজপ্রকাশ পাঠক ভার্সাস রাজস্থান হাইকোর্ট, যেটা 2024 সালে নভেম্বরের সে তার কোর্ট ভার্ডিক্টটা বা ঐতিহাসিক একটা রায় কিন্তু সেই প্রকাশ পেয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেই ভার্ডিক্টটা দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে খেলার মাঝপথে যে খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না। তো এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা বেশি হচ্ছে, এবং সেখানে যে এই আজকের এই মেইন যে আলোচ্য বিষয়টা থাকছে, সেখানে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো, এবং পাশাপাশি বিসিডাব্লিউ পক্ষ থেকে যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, সেখানে 3টে ডেট দেওয়া আছে যে রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত যাবতীয় তথ্য 7 দিনের মধ্যে সেটা জমা দিতে বলা হয়েছে। এবং সেই রিলেটেড যে নোটিফিকেশানটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ডিটেলস, তো সেখানে যেমন 3টে ডেট আছে, যেমন কোনো রিক্রুটমেন্ট প্রসেস যেটা 22/5/2024 আগে শুরু হয়েছিল, বা 10/6/2025 সেই সময়ে, সেই তারিখে বা তারপরে শুরু হয়েছিল। আর একটা হচ্ছে 18/5/2026 এই ডেটের পরে শুরু হয়েছিল কোনো রিক্রুটমেন্ট প্রসেস। তাহলে তার যাবতীয় তথ্যগুলো আজ প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলা হয়েছে দেওয়ার জন্য 7 দিনের মধ্যে। তারপরে সরকারিভাবে একটা সিদ্ধান্তে আসা হবে, এবং তারপরে এই নিয়োগ পদ্ধতিগুলো কীভাবে হবে সেই সরকারি ডিসিশনের উপর নির্ভর করে। যাই হোক, তো সেই বিষয়ে যেহেতু এই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক যে ভার্ডিক্টটা, সেই ভার্ডিক্টটা উঠে আসছে, এবং 5 জন বিচারপতি যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে এই যে ভার্ডিক্টটা, হ্যাঁ, তেজপ্রকাশ পাঠক ভার্সাস রাজস্থান হাইকোর্ট, এটা কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে নিয়ে এই রায়টাকে, হ্যাঁ, বলা হয় রুলস অফ দ্য গেম সুপ্রিম কোর্টের। তো এটা কিন্তু একটা ঐতিহাসিক রায়। তো এই রায়ের সাথে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো বা ওবিসি সংরক্ষণের বিষয়গুলো কেমন করে জড়িয়ে থাকলো বা জড়িয়ে আসে, এবং এই রায়ের যে কপি, অর্থাৎ অর্ডার, যে ভার্ডিক্টের যে অর্ডারটা আছে, সেই অর্ডারে কি বলা আছে, সেই বিষয়টা আমি আজকে জাস্ট তোমাদের সামনে ব্যাখ্যা করব, যে ভার্ডিক্টে ঠিক কী বলা আছে, বা এই তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো অনগোয়িং চলছে, তার উপর কীভাবে প্রভাব পড়তে পারে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং এটা বলে রাখি, এর সাথে কিন্তু অবশ্যই জড়িয়ে আছে 2016 সালের সমস্ত যে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর ভবিষ্যতও কিন্তু এই যে বিষয়টার উপর জড়িয়ে আছে। দেখো সেটা কিভাবে আমরা ধীরে ধীরে সেই বিষয়টা পরিষ্কার করে বুঝতে চেষ্টা করব। প্রথমেই যে সুপ্রিম কোর্টের, হ্যাঁ, এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, হ্যাঁ, যে একটা ঐতিহাসিক রায়, যে রায়টা, অর্থাৎ যে মামলাটা ছিল, সেটা হচ্ছে 2013 সালে সুপ্রিম কোর্টে এসেছিল, তেজপ্রকাশ পাঠক ভার্সাস রাজস্থান হাইকোর্ট। ঠিক আছে, এবার এই মামলায় তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, মহামান্য প্রধান বিচারপতি, ওনার নেতৃত্বে 5 জন জাজের সাংবিধানিক বেঞ্চ সেটা কিন্তু এই ভার্ডিক্টটা, ঐতিহাসিক রায়টা দিয়েছিলেন। আচ্ছা, এবার এই যে কোর্ট ভার্ডিক্টটাতে কি ঠিক বলা ছিল তার ব্যাখ্যাটা আমি জাস্ট একটু দিয়ে নেই। যে সাংবিধানিক বেঞ্চ একটা স্পষ্ট ভাষায় সেটা জানিয়ে দেয় যে কোনো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্ট জারির মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা চূড়ান্ত নিয়োগ না হওয়া পর্যন্ত সেই অ্যাডভার্টাইজমেন্ট সেইভাবে বলবৎ থাকবে। তাহলে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছে, শেষ না হওয়া পর্যন্ত সেই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু বলবৎ থাকছে। এবার সেখানে স্পষ্ট করে বলা আছে সেই কোর্ট ভার্ডিকে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্ষেত্রে মাঝপথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কাট অফ মার্কস, এগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যেটাকে সকলেই বলছে, এবং কোর্টের ভাষায়, যে খেলা চলাকালীন মাঝপথে খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এবার সেখানে সেটাও বলা আছে, যদি না মূল বিজ্ঞপ্তিতে বা বিদ্যমান নিয়মে আগে থেকে তেমন কোনো বিশেষ ক্ষমতা কর্তৃপক্ষকে দেওয়া থাকে। এবার এটাই হচ্ছে মূল পয়েন্ট, যে এবার আমাদের যেমন 2025 SLST2, আচ্ছা, বা WBCHO, এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর মূল বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে কি এমন কোনো বিষয় ছিল যে ওবিসি রিলেটেড, যে ওবিসি এই কেজের বা এই
নিয়োগের ভবিষ্যৎ সেটা কিন্তু ডিপেন্ড করছে, বা ওবিসি সংরক্ষণটা টোটালি ডিপেন্ড করছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের উপর। সেরকম কি বলা আছে? যদি বলা থাকে তাহলে কিন্তু এই রায়ে, অর্থাৎ এই যে তেজপ্রকাশ পাঠক ভার্সাস রাজস্থান হাইকোর্ট, সেই রায়ে, ঐতিহাসিক রায়ের কপিতে সেটা কিন্তু বলা আছে, যদি কর্তৃপক্ষকে পূর্বে থেকে, অর্থাৎ মেইন যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে যদি সে একটা ক্ষমতা দেওয়া থাকে আগে থেকেই, যে সেই ক্ষমতা দেওয়া থাকে, একটা বিশেষ ক্ষমতা দেওয়া থাকে যে সেটা পরিবর্তন করার ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু অন্যরকম হতে পারে। তো যে বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে যে মাঝখানে নিয়ম বদলানো, অর্থাৎ সেটা যেমন সেখানে বলা আছে, আবার এটাও বলা আছে যে মাঝখানে, অর্থাৎ নিয়োগ চলাকালীন মাঝপথে যদি কোনো নিয়মের চেঞ্জ হয়, অর্থাৎ দেখা গেল যে ইন্টারভিউ ছিল বা এখন ইন্টারভিউ তুলে দিল, সেখানে রিটেনের অনুযায়ী তাদেরকে যে ফাইনাল প্যানেল তৈরি করা হলো। তো এরকম যে নিয়ম চেঞ্জ করে দেওয়া, বলছে মাঝখানে নিয়ম যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু আর্টিকেল 14 যেটা সমতার অধিকার দেয়, এবং আর্টিকেল 16 যেটা সরকারি চাকরিতে সমান সুযোগের পরিপন্থী, ঠিক আছে? তো এই আর্টিকেল 14 এবং আর্টিকেল 16 এ দুটো কিন্তু ভায়োলেট করবে, তাহলে যেটা কিন্তু মানে করা যাবে না, মাঝপথের নিয়ম যে চেঞ্জ করা সেটা কিন্তু করা যাবে না। আচ্ছা, এটাকে সুপ্রিম কোর্টের, যে সুপ্রিম কোর্ট ওনাদের ভাষায় যেটা বলা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন বা বৈধ প্রত্যাশা নীতিকে আঘাত করে, অর্থাৎ সুপ্রিম কোর্টের ভার্ডিকে যেটা বলা আছে। আচ্ছা, এবার সেই প্রসঙ্গক্রমে আর একটা মামলা চলে আসে, মঞ্জুশ্রী ভার্সাস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ 2008। তো এক্ষেত্রেও পরিষ্কার করে বলা আছে যে নতুন করে যেখানে যে বিষয়টা, মেইন বিষয়টা ছিল যে ইন্টারভিউর ক্ষেত্রে, সেই কেজের ক্ষেত্রে যে রিটেন হয়ে গেল, রিটেনের নির্দিষ্ট কার্ড অফ মার্কস ছিল, কিন্তু পরবর্তীতে ইন্টারভিউর ক্ষেত্রেও একটা কার্ড অফ মার্কস সেই কর্তৃপক্ষ নির্ধারণ করেছিলেন, যেটা মেইন নোটিফিকেশানে ছিল না। তো সেক্ষেত্রে সেটা কিন্তু পুরোপুরি অবৈধ বলে ঘোষণা করা হয়, এবং এই যে তেজপ্রকাশ পাঠক ভার্সাস রাজস্থান হাইকোর্ট, সেই কোর্টের সেই ভার্ডিক্টের, সেই যে কেজের ভার্ডিক্টের মূল কপিতেও কিন্তু এই কেজের উল্লেখ আছে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে 2024 সালে সুপ্রিম কোর্টের রায়ের একটা সূক্ষ্ম পার্থক্য বা ব্যতিক্রমও কিন্তু সে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে সেখানে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? সুপ্রিম কোর্ট বলেছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভার্সাস প্রসিডিওর, এই দুটোর পার্থক্য, যে সূক্ষ্ম পার্থক্য, সেটা কিন্তু স্পষ্ট ভাষায় সেই রায়ের কপিতে আছে। কি বলা আছে রায়ের কপিতে? যে নিয়োগের মূল যোগ্যতা বা শর্ত, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা, পাস নম্বর, মাঝপথে পরিবর্তন করা যাবে না। এবার আসি SLST 2, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই SLST 2 হচ্ছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টেই বলা আছে যে যোগ্য যারা চাকরি প্রার্থী 2016, তাদের ক্ষেত্রে বয়সের ছাড়ের কথা বলা আছে। তো যেহেতু সুপ্রিম কোর্টের সেই রায়টা বলা আছে, আচ্ছা, এবার বলছে কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে, খুব ভাইটাল একটা বিষয়, যে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যদি কোনো পদ্ধতিগত সিদ্ধান্ত, যেমন পরীক্ষার্থীর সংখ্যা যদি বেশি হয় তাহলে স্ক্রিনিং টেস্ট নেওয়া বা মূল্যায়নের পদ্ধতি ঠিক করা, বা সেটা নিতে পারে, তবে তা করা যেতে পারে। তবে শর্ত হচ্ছে সেই পদ্ধতিটি যেন যৌক্তিক হয়, বৈষম্যহীন হয় এবং স্বচ্ছ হয়। অর্থাৎ এখানেই প্রশ্নটা লুকিয়ে আছে যে 2016 আনটেন্টেড যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আছেন, তাদের ক্ষেত্রে, অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, আমরা কিছুদিন আগেই হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার ওনার যেটা মৌখিক বক্তব্য আমরা শুনলাম, যে 2016 যে চাকরি বাতিল, এবং তার ফলে যে বহু আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই যে একটা চাকরিহীনতায় ভুগছেন, হ্যাঁ, যদিও তাদের ক্ষেত্রে একটা আপাতভাবে 31শে অগাস্ট পর্যন্ত তারা বিদ্যালয়ে যেতে পারবে শর্ত মতে, এবং এটাও শোনা যাচ্ছে যে সেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার আপিল করতে চলেছে, যে এক্সটেনশনের বিষয়টা। এবং মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে তাহলে এই যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে তাহলে 2016 আর 2025 এই দুটোকে তাহলে এখন কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে? অনেকেই আছে যে সুপ্রিম কোর্টের রায়ও কিন্তু এটা বলা আছে, এই যে রায়টা, তোমাদের রায়ের যে ভার্ডিক্টের যে বিষয়টা আমি ব্যাখ্যা করলাম, সেখানে কিন্তু স্পষ্ট আমরা দেখলাম যে পূর্ব শর্তে বা মূল অ্যাডভার্টাইজমেন্টে যদি কোনো এরকম ক্ষমতা কর্তৃপক্ষকে আগে থেকে দেওয়া থাকে, তাহলে কিন্তু সে নিয়মটা পরিবর্তন করতে পারে কর্তৃপক্ষ। তাহলে ওবিসি রিলেটেড বিষয়টা নিয়ে মেইন যে অ্যাডভার্টাইজমেন্ট SLST 2, সেখানে এরকম কোনো শর্ত দেওয়া ছিল কিনা সেটা তোমরাই ভালো বলতে পারবে। যদি দেওয়া থাকে তাহলে ওবিসি যে রিজার্ভেশন সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। পাশাপাশি আর একটা বিষয় বলে রাখি, যেটা আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অনেকটাই ভালো খবর, সেটা হচ্ছে এই রায়ে স্পষ্টত সেটাও বলা আছে
যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর হচ্ছে প্রসিডিওর, এই দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য যে আছে, এবং সেই পার্থক্যটা মহামান্য সুপ্রিম কোর্টের 2024-এর এই যে ঐতিহাসিক রায়, সেই রায়ে কিন্তু সেই পার্থক্যটাকে স্পষ্ট করে দেয়া আছে। বলা আছে যে প্রসিডিওরের ক্ষেত্রে যদি ক্যান্ডিডেট সংখ্যা অতিরিক্ত হয় তাহলে আলাদা করে স্ক্রিনিং টেস্ট করা যেতে পারে, বা পদ্ধতিগত মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে। তবে সেক্ষেত্রে দেখতে হবে যাতে সেটা স্বচ্ছ হয়, এবং সেটা অবশ্যই যাতে অর্থাৎ অর্থাৎ কোনো দেখা গেল ক্যান্ডিডেটকে যাতে সেটা তাদের ক্ষেত্রে ক্ষতিকর না হয়, অর্থাৎ বৈষম্যহীন, সেই কথাটা কিন্তু বলা আছে। তো তাহলে 2016 আলাদা করে হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে দেখা দিচ্ছে, অর্থাৎ তাদের স্ক্রিনিং টেস্ট নিয়ে তাদের যে বিষয়টা আলাদা করে ভাবা যেতে পারে, বা সেক্ষেত্রে সরকার ভাবতে পারে। ওবিসি রিলেটেড বিষয়টা সেটা আগেই বললাম যে সেটা কর্তৃপক্ষের আগাম কোনো সেই অ্যাডভার্টাইজমেন্টে কর্তৃপক্ষের কোনো ক্ষমতা দেওয়া আছে কিনা সেটার উপর ওবিসি সংরক্ষণ নির্ভর করবে। আর প্রসিডিওরের ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় সেখানে বলা আছে, যদি কর্তৃপক্ষ সেটা মনে করে তাহলে প্রসিডিওরের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। যে বিষয়টা আমাদের রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কিন্তু এই বিষয়টাই বলে আসছেন যে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হবে। তো এই কথাগুলোর মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা সময় আমরা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় বা বক্তব্যে এই বিষয়গুলোই আমরা সবসময় শুনি, যে স্বচ্ছভাবে এবং যোগ্যতার ভিত্তিতে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে 2016 ক্ষেত্রে একটা কিন্তু পজিটিভ দিক আছে, তাদের প্রত্যেকটা আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, যাদের শিক্ষাকর্মীদের যে ইতিমধ্যে এক্সাম হয়ে গেছে, তো তাদেরটা পরবর্তী সময়ে হবে। আপাততভাবে এই SLST 2-তে যে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা 2016, তারা কিন্তু একটা প্রেফারেন্স বা তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ এক্ষেত্রে পাবে, এমনটাই কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত। সেক্ষেত্রে অবশ্যই যে বাকি যারা নতুনরা আছে 2000 SLST 2-তে যারা পার্টিসিপেট নতুনভাবে করেছে, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু বঞ্চিত করা হবে না। অর্থাৎ 2016 এবং 2025-এ নতুন করে যারা এই SLST 2-তে পার্টিসিপেট করেছে, তো তাদের উভয়কেই সামঞ্জস্য রেখে উভয়েরই যাতে কোনো ধরনের কোনো উভয়ের প্রতি বৈষম্য না করা হয়, সমস্ত দিক বিবেচনা করে রাজ্য সরকার কিন্তু একটা সিদ্ধান্তে আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার প্যানেলের কথা বলি, যে ইতিমধ্যে যারা একদম 11, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা এম প্যানেল হয়ে গেছেন, তো তাদের ক্ষেত্রে এখানেও কিন্তু বিষয়টা বলা আছে, মেইন যে ভার্ডিক্টটা, হ্যাঁ, এই ভার্ডিক্টে কিন্তু স্পষ্ট বলা আছে এম প্যানেল হওয়া মানে চাকরি পাওয়া কিন্তু নয়, এরকমই একটা বিষয় সেখানে কিন্তু বলা আছে। তো অবশ্যই এই যে ভার্ডিক্টটা, অর্থাৎ তেজপ্রকাশ পাঠক ভার্সাস রাজস্থান হাইকোর্ট, যেটা 2024 সালের 7ই নভেম্বর যেই অর্ডারটা পাবলিশড হয়েছিল, মূল যে অর্ডারটা, সেই অর্ডারে তোমরা যদি কনক্লুশন পার্টটাতে গিয়ে দেখো, তাহলে সে বিষয়টা স্পষ্ট বলা আছে যে প্যানেলে জায়গা করা মানে এটা নয় যে চাকরি নিশ্চিত হচ্ছে এই সব ক্ষেত্রে। ঠিক আছে, স্পেশালি এই সব ক্ষেত্রে কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো মোটামুটি বোঝা গেল আশা করি। এবং এবার এই যে ব্যাখ্যাটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব, এবং সেটা আমি যতটা সুপ্রিম কোর্টের সে ভার্ডিক্ট, যে ঐতিহাসিক রায়টা দেখে যেটা মনে করেছি, অর্থাৎ এক্ষেত্রে কেউ 2016 আনটেন্টেড থেকে শুরু করে 2025-এর নতুন যারা চাকরিপ্রার্থী যারা পার্টিসিপেট করেছিলে বা ইন্টারভিউ দিয়েছো, মেরিট লিস্টে জায়গা করে নিয়েছো, কাউকেই কিন্তু সেখানে বঞ্চিত করা হবে না। তবে সেক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন বিষয়টা আলাদা থাকছে, এবং প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন আসলেও আসতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবার সিএইচওতে যারা আছো, সিএইচওর ক্ষেত্রে মূল বিজ্ঞপ্তিটা যেটা ছিল, সেখানে এরকম কোনো বিষয় ছিল কি না, আর সব থেকে ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে যে 3টে ডেট, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল, তাদের যে 3টে ডেট বলা ছিল 22/5/2024-এর আগে, বা 16/10/6/2025-এর পরে, এবং 18/5/2026-এর পরে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু আলাদা করে তথ্য চেয়েছে। এবং সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত বিষয়গুলো, যেমন সিএইচও রিক্রুটমেন্ট জেলায় জেলায়, বা SLST 2 থেকে শুরু করে সমস্ত যত ডিপার্টমেন্ট রয়েছে, তাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে, তাদেরকে আলাদাভাবে এই 3টে ডেটে ডিভাইড করে রাজ্য সরকারের যা সিদ্ধান্ত হবে, অর্থাৎ আইনি পরামর্শ নিয়ে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু নিয়োগ পদ্ধতিগুলো আবার সচল হবে। তাই অযথা টেনশন করার কিছু নেই, সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট আশা করি তারা সুবিচার পাবে। এবং আমারও ব্যক্তিগত যেটা মতামত, সেটা হচ্ছে তেজপ্রকাশ পাঠক ভার্সাস রাজস্থান হাইকোর্টের যে মেইন ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টটার
ক্ষেত্রে ধরলে কিন্তু প্রত্যেকে কিন্তু সেই বিষয়টা অর্থাৎ সেই বিষয়ের ক্ষেত্রে যে বৈষম্য হবে না, এটা কিন্তু মুখ্য কথা বলা যেতে পারে। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।